আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি অনেকের কাছেই অনেক মর্মস্পর্শী। কারণ মর্মস্পর্শী এজন্যই যে আপনি আপনার জীবনের সম্পূর্ণ সঞ্চয় দিয়ে একটি জমি ক্রয় করেছেন, কিন্তু জমিতে আপনি হয়তো দখলেও আছেন। হঠাৎ করে শুনলেন যে উক্ত জমিটি আপনাকে ছাড়তে হবে। কেন ছাড়তে হবে সেদিকে আসছি, কিন্তু এই যে ছাড়া বা এই যে জমিটা এরকম কেন হলো, এই সব বিষয় নিয়েই কিন্তু মূলত আজকে আলোচনা। অর্থাৎ আমরা জমি ক্রয় করতে গিয়ে অনেক সময়ই অনেক কিছু ভুলে যাই অথবা অনেক কিছু এড়িয়ে যাই, এবং সেই যে এড়িয়ে যাই এবং সেই এড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো সবাইকে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, কারণ এ ধরনের ঘটনা অনেকের সাথেই হরেহামেশে ঘটেছে এবং অনেকেই আছে এই ধরনের ভুক্তভোগী। তো বুঝতেই পারতেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শ্রোতা, যে বিষয়টি নিয়ে আসলে মূলত আজকে আলোচনা, সে বিষয়টির মূল যে কথাটা সেটা হলো যে আপনি একটি জমি ক্রয় করেছেন, দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছেন, কিন্তু হঠাৎ করে শুনলেন যে জমিটি আপনাকে ছেড়ে দিতে হবে। এর মূল কারণ হলো জমিটি যে আপনি কিনেছেন, যার কাছ থেকে কিনেছেন সেই ব্যক্তি অন্য কারো কাছে পূর্বেই বিক্রি করেছিল, অথবা মূল যে মালিক সে কিছু গোপন রেখেছে। অর্থাৎ কী ধরনের গোপনীয়তা? দেখা যায় যে আমরা জানি যে সাধারণত একটা দলিলে 25 বছরের ধারাবাহিকতা বর্ণনা থাকে। এখন আপনার দলিলে আরএস থেকে বর্তমান পর্যন্ত মনে করেন ধারাবাহিকতা বর্ণনা আছে, কিন্তু আরএসের পূর্বে এই জমিটি মূলত কাদের ছিল সেটা আপনার ধারণা নেই, বা আপনি সেই সম্পর্কে অতটা ওয়াকিবহালও ছিলেন না অথবা প্রয়োজন মনে করেননি। কিন্তু দেখা গেল যে এই যে পূর্বকার যে মালিক অর্থাৎ প্রকৃত যে মালিক, সেই মালিকে কি করলো, একটা আদালতে পূর্বেই মামলা করেছিল এবং সেই মামলার রায় পেতে তার 25 বছর অথবা 30 বছর এরকম একটা সময় লাগছে, এবং সেই সময়ের ভিতরে এই জমি একাধিকবার হাত বদল হয়েছে। হাত বদল হওয়ার পর লাস্ট যে জমিতে বহলে আছে তার উপরে এই খড়গ এসে হাজির হয়েছে। অর্থাৎ সে এখন এই খড়গের তলে পড়েছে, এখন তার মুন্ড কাটা যাবে। সুপ্রিয় শ্রোতা, বুঝতেই পারতেছেন যে আসলে ব্যাপারটা কতটা এক্সাইটেড। দেখুন, আপনি কিন্তু জানতেন না যে এই জমি প্রকৃত মালিককে, অথবা আপনার ভিতরে এরকম একটা ফিল কাজ করতেছিল যে এই জমিটা তো প্রায় 4-5 হাত বদল হয়ে তারপর আমার কাছে আসছে, সুতরাং এই জমির কোনো সমস্যা নেই, এই জমিতে এতদিন যেহেতু হাত বদল হয়েছে এই জমিতে কোনো সমস্যা থাকারই কথা না, সুতরাং এই জমি চোখ বুজে ক্রয় করা যায়। এবং সেভাবেই এক অগাধ বিশ্বাস এবং সেই বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করে আপনি সেই জমিটা ক্রয় করেছেন, কিন্তু দেখা গেল কি সেই জমিও আপনাকে হাতছাড়া হতে হচ্ছে, কারণ প্রকৃত যে জমির মালিক সে আদালত করে রায় ডিগ্রি এনে আপনাকে সেখান থেকে উচ্ছেদ করছে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, এই যে এতগুলো হাত বদল হয়ে আসলো, তাহলে আমার দলিল কি টিকবে না? দেখুন, এখানে মূল কথাই আছে এরকম যে প্রকৃত জমির মালিক সে যখন তার কাগজপত্র দিয়ে আদালত থেকে রায় ডিগ্রি নিবে, তখন তার পক্ষেই উক্ত জমি চলে যাবে। মাঝখানে কে বিক্রি করলো আর কে কিনলো এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করবে না। সুতরাং বুঝতেই পারতেছেন যে জমিটা ছেড়ে দিতে হচ্ছে। তো এটা গেল একটা ঘটনা। আবার এরকমও হতে পারে যে আপনি যার কাছ থেকে জমিটা কিনেছেন সেই ব্যক্তি পূর্বেই কারো কাছে উক্ত জমি বিক্রি করেছে। যেহেতু সে পূর্বেই এই জমি বিক্রি করেছে, সেই ক্ষেত্রে পূর্বকার যে মালিক সে আদালতে মামলা করে দিল, কারণ তার কাছে যে দলিলটা আছে সে দলিলটা আপনার আগে করা, সুতরাং সে প্রকৃত জমির মালিক। আপনি দখলে আছেন ঠিক আছে, কিন্তু দখল থাকলেও আদালত যখন ওই আগের মালিকের নামে যখন রায় ডিগ্রি দিবে তখন কিন্তু সে উক্ত জমির মালিকানা পেয়ে যাবে, সুতরাং আপনাকে জমি ছেড়ে দিতে হবে। তো এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই,
তাহলে আমি যে জমিটা কিনলাম তাহলে আমার কি হবে, আমি কি কিছু করতে পারবো না? হ্যাঁ, আপনি পারবেন। যে আপনার কাছে বিক্রি করেছে সে যদি জীবিত থাকে তাহলে তার নামে আপনি ফ্রড মামলা করতে পারেন, অর্থাৎ প্রতারণার মামলা করে তার কাছ থেকে আপনি টাকা পয়সা আদায় করতে পারেন। কিন্তু দেখা গেল যে সে ব্যক্তি মারা গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো কিছু করার থাকলো না। তো সুতরাং আজকের যে ভিডিওটি বা আজকের যে কথাবার্তা, এর ভিতরে আমরা দুটো বিষয় স্পষ্ট পেলাম। একটা হলো যে প্রকৃত যে মালিক, সেই প্রকৃত মালিকের কাগজপত্র ফাঁকি দিয়ে ভুয়া মালিক সেজে জমি কারো কাছে বিক্রি করেছে, এবং সে হয়তো জানতে পারছে কোনোভাবে যে এই জমির আসলে সে যার কাছ থেকে কিনেছে সে প্রকৃত মালিক না। সে কি করলো, সে আবার অন্যজনের কাছে বিক্রি করলো, সে আবার অন্যজনের কাছে বিক্রি করলো, আবার অন্যজনের কাছে বিক্রি করলো, এভাবে 5-6 হাত বদল হয়েছে। কিন্তু 5-6 হাত বদল হলেই শেষ যে ব্যক্তি তার কাছে এসে সেই দায়ভার অর্পিত হয়েছে, অর্থাৎ সে হলো যে এই ভুক্তভোগী। মাঝখানে যারা, তারা কিন্তু ঠিকই তাদের টাকা নিয়ে তারা উধাও হয়ে গেছে, লাস্টে যে রয়েছে সে ফেঁসে গেছে। তো এরকম ঘটনা যদি আপনাদের লাইফে ঘটে থাকে তাহলে কিন্তু একদমই সর্বনাশ। অর্থাৎ এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে যখন আমরা কোনো জমি ক্রয় করব তখন তার টাইটেলটা ঠিক আছে কিনা এটা দেখে নিব। প্লাস এই 25 বছরের ধারাবাহিকতা, এই 25 বছরের ধারাবাহিকতা নয়, যে দলিল লেখক তাকে বলতে হবে যে ভাই সিএস থেকে একদম শেষ পর্যন্ত আমার দলিলে পুরো বৃত্তান্ত লিখতে হবে। দরকার হলে আমার 500 টাকার স্ট্যাম্প বেশি যাক, সমস্যা নেই, কিন্তু আমার পুরো চেইনটা আমাকে দলিলে উঠাতে হবে। আর পুরো চেইন যদি আপনার দলিলে উঠে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে চেইনে কোনো গন্ডগোল আছে কিনা বা প্রকৃত মালিকানায় কোনো গন্ডগোল আছে কিনা। যদি আপনি দেখেন যে না কোনো গন্ডগোল নেই, দেন আপনি জমিটা ক্রয় করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি গন্ডগোল ধরা পড়ে তাহলে সেই জমি ক্রয় করা থেকে বিরত থাকুন। এটা গেল একটা ব্যাপার। আর একটা বলছি যে দ্বিতীয় ব্যাপারটা, সেটা হলো যে অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন সেই ব্যক্তি মারা গেছে, তার ছেলে পেলে আছে, তারা এসে আপনার সামনে হাজির হয়েছে যে তার বাবা এই জমি বিক্রির আগেই আপনাদের তাদের নামে এটা করে দিয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই ছেলে পেলের নামে আপনি মামলা ঠুকে দেন, কারণ ওর বাবাই তো এই প্রতারণাটা করেছে। সুপ্রিয় শ্রোতা, এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই এই যে রায় ডিগ্রি যে নিল, হ্যাঁ, তাহলে তার বিরুদ্ধে কি আমরা কিছু করতে পারি না? কোন রায় ডিগ্রি? অর্থাৎ প্রকৃত যে মালিক সে দীর্ঘদিন আদালতে লড়ে সে মালিকানা প্রমাণ করলো, এবং 30 বছর পর বা 35 বছর পর এসে সেই জমিতে সে দাঁড়ালো যে এই জমি তার প্রকৃত। এখন সেই ক্ষেত্রে আপনার কোনো করণীয় আছে কি না? করণীয় আছে এতটুকুই, যদি আপনি ওই মামলায় কন্টেস্ট করতে চান তাহলে দেখতে হবে যে আসলে রায়টা কত দূর পর্যন্ত হয়েছে, অর্থাৎ হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে হয়েছে না জেলা জজ কোর্ট থেকে হয়েছে, এইটা দেখতে হবে। তারপর যেখান থেকে এই রায়টা হলো, অর্থাৎ জেলা জজে যদি হয়ে থাকে তাহলে সেটার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করা যেতে পারে। আর যদি রিভিশনে যদি জিতে থাকে তাহলে অ্যাপিলেট ডিভিশনে আপিল করার জন্য লিভ টু আপিলের আবেদন করা যেতে পারে। আর যদি লিভ টু আপিল যদি করা হয়ে থাকে এবং সেটা যদি খারিজ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে রিভিউ করা যেতে পারে। এই প্রতিকারগুলো ছাড়া এর বাইরে আসলে তেমন কোনো প্রতিকার নেই। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে এ ধরনের যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে বা এ ধরনের যদি কারো কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সারে সর্বনাশ। সুতরাং এই জায়গাটা আমাদেরকে অবশ্যই একটু সতর্ক হতে হবে। তো এ ব্যাপারে যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে, আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন।